আচ্ছা, এখন আবার শুরু করতেছি আমি। তো আজকের ক্লাসটাতে আমি শুরুতে লাস্ট ক্লাসটা প্রথমে একটু রিপিট করব, ওইখানে কি কি দেখছিলাম, তারপর হচ্ছে আজকের ক্লাসটা কন্টিনিউ করব। তো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম তিনটা টেস্ট। একটা ছিল ওয়ান স্যাম্পল টি টেস্ট, যেখানে আমরা একটা স্পেসিফিক স্যাম্পলকে কোনো একটা স্পেসিফিক ভ্যালুর সাথে টেস্ট করি, এভারেজ ভ্যালুর সাথে টেস্ট করি। যেমন এখানে আমরা দেখতে চাচ্ছিলাম যে আমাদের ট্রু এভারেজ সিস্টোলিক ব্লাড প্রেশার 118 ইকুয়াল কিনা। তো এটা ছিল হচ্ছে আমাদের নাল, কি হলো, সো এটা ছিল আমাদের নাল হাইপোথেসিস। আর পরেরটা ছিল যে নট ইকুয়াল, এটা ছিল অল্টারনেট হাইপোথেসিস। আর তারপরের টেস্টটা ছিল ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্ট। এখানে আমরা দুইটা আলাদা ভেরিয়েবলের বা দুইটা আলাদা ক্যাটাগরির এভারেজ। হ্যাঁ, এখনো আপনার কথা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, এখন কি ঠিক আছে? হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, আজকে মনে হয় বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে না, কারণ এদিকে নেটওয়ার্ক, কারেন্ট সবই ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এটা রেকর্ডিং চলতেছে। আহ, তারপরে ছিল টেস্টিং ইকুয়ালিটি অফ মিনস। এইখানে আমরা কোন কোন ধরনের মিনগুলো টেস্ট করছি। এখানে আমরা একটা ভেরিয়েবলের বিভিন্ন ক্যাটাগরি ছিল, এখানে ছিল মেলস এবং ফিমেলস। সো যখন আমাদের দুইটা ক্যাটাগরি থাকবে বা দুইটা গ্রুপ থাকবে এবং তাদের কোনো একটা এভারেজ আমরা টেস্ট করতে চাবো, যেমন মেল এবং ফিমেলের এসবিপি ইকুয়াল কিনা, এভারেজ এসবিপি ইকুয়াল কিনা, সো সেক্ষেত্রে আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্ট করব। আর এখানে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস বলা হচ্ছে কারণ মেইলের যে এসবিপি গুলো ছিল আর ফিমেলস যে এসবিপি ছিল সেগুলো একটার সাথে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে কোনো রিলেশনশিপ নাই। তো আমাদের যদি এরকম ইন্ডিপেন্ডেন্ট না থেকে কোরিলেটেড থাকে বা জোড়ায় জোড়ায় থাকে, সেই জিনিসটা হচ্ছে আজকে আমরা দেখব। যেমন আমরা এই ডেটা সেটটা দেখি, স্কোর ডেটা সেট। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা কলাম আছে, একটা হচ্ছে আইডি, একটা বিফোর এবং একটা আফটার। এখানে আসলে বিফোর কলামটা মানে হচ্ছে কোনো একটা স্পেসিফিক ট্রেনিং এর আগে কোনো একজন স্টুডেন্টের স্কোর। ধরলাম S1, যে স্টুডেন্টটা আইডি S1, সে কোনো একটা ট্রেনিং এর আগে 69 স্কোর করছিল, আর ট্রেনিং এর পর সে 77 স্কোর করছে। তারপর S2, সে দেখা যাচ্ছে ট্রেনিং এর আগে 61, ট্রেনিং এর পর 67। সেম ভাবে S3, ট্রেনিং এর আগে 71, ট্রেনিং এর পর 70। তো আমরা এখানে টেস্ট করব যে ট্রেনিং এর আগে এবং ট্রেনিং এর পরে এই যে স্টুডেন্টরা ছিল তাদের এভারেজ স্কোরের কোনো চেঞ্জ হচ্ছে কিনা। সো এখানে ভেরিয়েবল ভিউতে গেলে আমরা এখানে ভেরিয়েবলের লেভেলগুলো দেখতে পারবো, যে আইডির লেভেলটা দেওয়া আছে স্টুডেন্ট আইডি, বিফোরের লেভেল দেওয়া আছে বিফোর ট্রেনিং, এবং আফটার লেভেল দেওয়া আছে আফটার ট্রেনিং। আর প্রত্যেকটার মেজার যদি খেয়াল করি, এখানে দেখবো যে আইডির মেজারে নমিনাল, আর হচ্ছে বাকি দুইটা যেগুলো আমাদের স্কোর, তাদের মেজার হচ্ছে স্কেল হিসেবে, স্কেল স্কেল। আর এখানেও দেখবো ট্রাইপে নিউমেরিক নিউমেরিক, আর প্রথমটা হচ্ছে স্ট্রিং, বিকজ প্রথমটাতে কি ছিল S1 S2 এরকম। সো এখানে যেহেতু একটা ক্যারেক্টার অ্যাসোসিয়েটেড আছে, সো এটার জন্য হচ্ছে এখানে স্ট্রিং দেওয়া। বাট যদি এমন হয় যে রোল নাম্বার 182040 এই টাইপ কোনো কিছু, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে নিউমেরিক দিলেও সমস্যা নাই। তো এই টেস্টটা আমরা কি করব অ্যাকচুয়ালি, যেহেতু এখানে অ্যাসোসিয়েটেড সেম একটা অবজারভেশনের উপর বা আইটেমের উপর দুইবার রিডিং নেওয়া হয়েছে, সো এটা হচ্ছে একটা কোরিলেটেড বা কোরিলেটেড থাকার চান্স আছে, বা আমরা এটাকে বলতে পারি পেয়ার্ড অবজারভেশন। এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার। সো এই যে জোড়ায় জোড়ায় আছে জিনিসগুলা, সেই ধরনের ক্ষেত্রে আমরা যে টেস্টটা করবো সেটা হচ্ছে পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট, পেয়ার্ড স্যাম্পলস টি টেস্ট। সো এটার হাইপোথেসিস, যেটা নাল হাইপোথেসিস, সেটা হচ্ছে the true mean difference is equal to 0, অর্থাৎ আমি যদি নিচের লাইনটার দিকে দেখি, মিউ, সরি, মিউ সাবস্ক্রিপ্টে লেখা আছে আফটার মাইনাস মিউ সাবস্ক্রিপ্টে লেখা আছে বিফোর। বিফোর মিউ মানে হচ্ছে পপুলেশন এভারেজ বা ট্রু এভারেজ যেটাই বলি। সো
মিউ আফটার মানে হচ্ছে যে স্কোর, ট্রেনিং এর পরে যে স্কোরটা ছিল তাদের এভারেজ মাইনাস ট্রেনিং এর আগে যে স্কোরটা ছিল সেটার এভারেজ ইকুয়াল টু 0 হবে। এটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস। সো অল্টারনেটটা হচ্ছে এই যে এভারেজের যে ডিফারেন্স সেটা নট ইকুয়াল টু 0 হবে। সো এই হাইপোথিসিসটা এখন আমরা টেস্ট করব। আর টেস্ট করার পরে দেখব যে এই ধরনের একটা আউটপুট আসবে। সো আমরা টেস্টে চলে যাই, কিভাবে সেটা করতে হয় সেটা দেখি। আমাদের ডেটা ছিল, হ্যাঁ, ডেটা 7 স্কোর ডট এসএভি, এই ডেটা সেটটা। তো এই টেস্ট করার জন্য আপনাদেরকে যেতে হবে অ্যানালাইজ, সেখান থেকে কম্পেয়ার মিনস, তারপর হচ্ছে পেয়ার্ড স্যাম্পলস টি টেস্ট, আলাদা করে একটা অপশন আছে এটার। তো আমরা আগের দিন এই দুইটা দেখছিলাম, ওয়ান স্যাম্পল টি টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্ট, আর আজকে দেখবো পেয়ার্ড স্যাম্পলস টি টেস্ট। তো এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করলে দেখবো এরকম একটা ডায়ালগ বক্স। এখানে ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2 দেওয়ার সুযোগ আছে। সো আমি ভেরিয়েবল 1 এ আফটারটাকে নিয়ে আসতেছি, আর ভেরিয়েবল 2 তে বিফোরটাকে নিয়ে আসতেছি। সো কথা হচ্ছে আমি কেন আফটারটাকে ভেরিয়েবল 1 আমি কোনো রাখলাম। সাউন্ড পাচ্ছি না, ওনারা পাচ্ছেন? হ্যালো, এখন তো সাউন্ড ঠিক আছে। আমার সাউন্ড কি ক্লিয়ার না এখন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এখন ক্লিয়ার তো? আচ্ছা ঠিক আছে। ভাইয়া আপনার মনে হয় নেটওয়ার্ক সমস্যা, আমারটা নাকি শোনা যাচ্ছে? আচ্ছা, কোথায় ছিলাম? দেখেন, এখন কথা হচ্ছে আমি ভেরিয়েবল 1 এ আফটার ট্রেনিং দিলাম, আর ভেরিয়েবল 2 তে বিফোর ট্রেনিং দিলাম। এটা দিলে কি হবে? এটা দিলে হচ্ছে বিহাইন্ডে, মানে যে ক্যালকুলেশনটা হবে সেটা হচ্ছে পরের যে ট্রেনিংটা হবে তাদের এভারেজ ভ্যালু মাইনাস আগে যে ট্রেনিং এর আগে যে স্কোরটা ছিল সেটার এভারেজ ভ্যালু মাইনাস হবে, মানে এইটা থেকে এইটা মাইনাস হবে, ভেরিয়েবল 1 থেকে ভেরিয়েবল 2 মাইনাস হবে। আর আমি যদি বিফোরটা এখানে রাখতাম আর আফটারটা এখানে রাখতাম, তাহলে বিফোর থেকে আফটারটা মাইনাস হইতো। এখন আমরা এখানে ডেটার দিকে তাকাইলে বুঝতে পারছি যে হয়তো বিফোরে স্কোরটা কম ছিল, এবারে যে আইডিয়া করতে পারতেছি এরকম আফটারের স্কোরটা হয়তো বেশি ছিল, মানে বেশি। সো যদি আমার আফটারটা শুরুতে রাখি আর বিফোরটা পরে রাখি, তাহলে সাবট্রাক্ট করলে ভ্যালুটা পজিটিভ কিছু একটা আসবে, যেটা বুঝতে সুবিধা হবে। সো দুইভাবেই করে দেখবো রেজাল্টটা কিরকম হয়। সো এখানে আর কিছু চেঞ্জ করতে হবে না, আমি জাস্ট ভেরিয়েবলগুলোকে এখানে নিয়ে আসছি। তারপর হচ্ছে ওকে। এখন ওকে দিলে আউটপুট উইন্ডো আসবে, একটু বড় করি। আউটপুট উইন্ডোতে সবার উপরে হচ্ছে আমাদের কোড, যে কোডটার মাধ্যমে এই পুরো কাজটা হয়েছে। তারপর টি টেস্টের রেজাল্টগুলো। তো প্রথমে হচ্ছে পেয়ার্ড স্যাম্পলস স্ট্যাটিস্টিক্স, এখানে মিন কোনটা কিরকম সেরকম সেগুলো দেখাচ্ছে। তো আফটার ট্রেনিং এ এভারেজ আসছে 69.7, আর বিফোর ট্রেনিং এভারেজ আসছে 64.86। সো মনে হচ্ছে যে হ্যাঁ, কিছু হয়তো চেঞ্জ হয়েছে, একটু ইমপ্রুভ হয়েছে সবার মধ্যেই। এখন আমরা নিচের দিকে দেখব, এই যে পেয়ার স্যাম্পলস কোরিলেশন দেখাচ্ছে। সো তার মানে অবজারভেশনগুলোর মধ্যে কিছু কোরিলেশন আছে, কারণ আমরা কোরিলেশনের ভ্যালু দেখতেছি 0.722। তো 0.7 এর উপরে থাকা মানে হচ্ছে মডারেট কিংবা স্ট্রং বলা যায়। সো এটা বেশ ভালোই কোরিলেশন আছে দেখা যাচ্ছে। আর এই কোরিলেশনের সিক বা পি ভ্যালুটা হচ্ছে 0.000 বা অলমোস্ট জিরো বলা যায়, অর্থাৎ অবভিয়াসলি 0.05 এর চেয়ে কম। তার মানে আমাদের কোরিলেশনটা সিগনিফিক্যান্ট, অর্থাৎ আফটার ট্রেনিং এবং বিফোর ট্রেনিং যে দুইটা ভেরিয়েবল তাদের মাঝে স্কোরের যে কোরিলেশন সেটা সিগনিফিক্যান্ট। সো এখন আমাদের মেইন যেটা দেখার বিষয়টা হচ্ছে এই টেবিলটা। এই টেবিলে আমাদের পি ভ্যালু কত আসছে? 0.000, অলমোস্ট, মানে ক্লিয়ারলি এটা 0.05 এর চেয়ে ছোট। যেহেতু আমাদের এটা আলফার চেয়ে ছোট বা 0.05 এর চেয়ে ছোট, তাহলে আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট করে দিতে হবে। তাহলে আমাদের কনক্লুশনটা হচ্ছে, আমাদের যে নাল হাইপোথিসিসটা ছিল যে ট্রু মিন এ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 0, এটা রিজেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যাকসেপ্ট কোনটা হচ্ছে? আমাদের অ্যাকসেপ্ট হচ্ছে এটা অল্টারনেট হাইপোথিসিস। অল্টারনেটটা ছিল যে আফটার এবং বিফোরের মধ্যে এভারেজের ডিফারেন্স আছে। এখন আমরা যে কনক্লুশনটা ড্র করলাম সেটা ড্র করছি হচ্ছে এই পি ভ্যালুর মাধ্যমে, এই যে এই পি ভ্যালুটার মাধ্যমে। আমরা কিন্তু চাইলে অন্য একটা উপায়ে এই মানে কনক্লুশনটা ড্র করতে পারতাম।
আর সেটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল। টেবিলের দিকে তাকালে দেখবেন যে এখানে 95% কনফিডেন্স ইন্টারভাল অফ দ্য ডিফারেন্স নামে একটা সেল আছে, কলাম আছে, যেখানে লোয়ার ভ্যালু দেখাচ্ছে 3.599650 আর আপার ভ্যালু দেখাচ্ছে 6.070016। তার মানে এই ডিফারেন্সটা আমি যদি 100 বার একটা দেখাই, আমি ফিগার দেখাই। এই যে এই ফিগারটার দিকে একটু তাকান, এখানে কি আসতেছে অ্যাকচুয়ালি। এখানে এই যে মাঝখানের যে লাল দাগটা, একটা হরাইজন্টাল দাগ দেখা যাচ্ছে, সরি ভার্টিক্যাল দাগ দেখা যাচ্ছে, এই দাগটা মনে করেন অ্যাকচুয়াল ভ্যালু বা অ্যাকচুয়াল মিন। তো এই অ্যাকচুয়াল মিনটা ক্যাপচার করতে হবে। এই যে প্রত্যেকটা দাগ দেখা যাচ্ছে হলুদ কালারের, নীল কালারের, এগুলো হচ্ছে এক একটা কনফিডেন্স ইন্টারভাল। মানে আমরা যে স্যাম্পলটা এখানে কালেক্ট করলাম, সেই স্যাম্পলের জন্য এভারেজের একটা কনফিডেন্স ইন্টারভাল এখানে দেখাচ্ছে। এখন কনফিডেন্স ইন্টারভাল মানে কি? এটা হচ্ছে জাস্ট একটা ব্যান্ড চিন্তা করতে পারেন, যে ব্যান্ডের মধ্যে আমাদের ট্রু এভারেজটা থাকার কথা, এভাবে চিন্তা করতে পারেন। আমি যতটুকু সিম্পল ভাবে বলা হচ্ছে সেভাবে বলতেছি। তো আমাদের এইখানে কনফিডেন্স ইন্টারভালটা কি আসছে? 3.59 থেকে 6.0 হবেন। তো আমরা যদি এই যে ডাটাটা আমরা দেখতে পাচ্ছি, এরকম করে আরো 100 বার এরকম স্যাম্পলিং করতাম, এখানে আমরা যে 30 জনের ডাটা নিচ্ছি, আমরা এই 30 জনের ডাটা না নিয়ে অন্য অন্য কোনো 30 জনের ডাটা নিতে পারতাম, তখন আমরা অন্য কোনো একটা এরকম রেঞ্জ পাইতাম। এখানে রেঞ্জটা কত আসছে? এরকম 3.59 থেকে 6.07। আমাদের রেঞ্জটা এরকম না আসে এরকম আসতে পারতো যে 2.03 থেকে 4 পয়েন্ট সামথিং, অথবা 4 পয়েন্ট সামথিং থেকে 7 পয়েন্ট সামথিং। তো এরকম 100 বার যদি স্যাম্পলিং করি, আমাদের এরকম 100টা কনফিডেন্স ইন্টারভাল আসবে। সো এই 95% কনফিডেন্স ইন্টারভালটার মিনিং হচ্ছে আমরা যে এরকম অনেকগুলো কনফিডেন্স ইন্টারভাল পাচ্ছি, সো এই কনফিডেন্স ইন্টারভালটা, সরি সরি এই স্পেসিফিক কনফিডেন্স ইন্টারভালটা যে আমাদের অ্যাকচুয়াল যে ভ্যালুটা বা মিন ভ্যালুটা সেটাকে ক্যাপচার করছে, সেটা হচ্ছে আমরা 95% কনফিডেন্সের সাথে বলতে পারতেছি। ঠিক আছে? তার মানে আমাদের এই ভ্যালুটার মধ্যে যদি 0 থাকতো, তাহলে বলতে পারতাম যে হ্যাঁ, হয়তো ট্রু ভ্যালুটা আসলে 0। তার মানে আমাদের নাল হাইপোথিসিসটা নট রিজেক্টেড। যেহেতু এখানে 0 নাই, এই রেঞ্জের মাঝে 0 নাই, তার মানে আমরা বলতে পারছি যে হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে একটা ডিফারেন্স আছে। আর ডিফারেন্সটা কত দেখাচ্ছে? 4.83। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সটা। তো ডিফারেন্সটা অবভিয়াসলি 0-র চেয়ে বেশি, অর্থাৎ আফটার ট্রেনিং মাইনাস বিফোর ট্রেনিং যদি আমরা করি, আমরা পাচ্ছি 4.83। আমরা এইভাবেও কনক্লুশনটা ড্র করতে পারি। কারো কোনো কোয়েশ্চেন আছে এই জায়গাটায়? আমাকে শোনা যাচ্ছে না? কারো কোনো কোয়েশ্চেন নাই? শোনা যাচ্ছে। বুঝা গেছে এই বিষয়টা? হ্যাঁ। এখন কথা হচ্ছে সবচেয়ে ইজিয়ার বিষয়টা হচ্ছে জাস্ট পি ভ্যালুটার দিকে তাকানো। এটার দিকে তাকানোই হয়তো লাগবে না, পি ভ্যালুটা দিয়ে রিপোর্ট করা যাচ্ছে। তো আপনাদের যেটা সুবিধা আর কি। So, এটা ছিল পি, সরি, পেয়ার স্যাম্পল টি টেস্টের বিষয়টা। তো আমাদের কনক্লুশন কি? আমাদের কনক্লুশন হচ্ছে নালটাকে রিজেক্ট করে দিতে হবে। আর এখানে আমি নিচে লিখে রাখছি যে when data is obtained from the same subject। তো এখানে যেরকম ছিল আফটার এবং বিফোর, তো এই ধরনের ক্ষেত্রে আমরা পেয়ার স্যাম্পলস টি টেস্টটা ইউজ করব। তারপরে টেস্ট, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্রশ্ন। আচ্ছা, একটু আগে যে হাইপোথিসিস টেস্টটা করলাম, এটা এই হাইপোথিসিসে যে মিনটা ধরছে, এটা কি পপুলেশন মিন না স্যাম্পল মিন? কোন পপুলেশন মিন? হাইপোথিসিস সবসময় পপুলেশন নিয়ে হয়। তাহলে আউটপুটে যেই মিন ডিফারেন্সটা দেখাইলো, এটা এটা তো স্যাম্পল মিনের ডিফারেন্স দেখাবে, তো এটা থেকে কি হ্যাঁ ডিসিশন নেওয়া ঠিক হবে? হ্যাঁ, এটা দিয়েই তো ডিসিশন নেবে। হ্যাঁ, এটা দিয়েই মানে ডিসিশনটা নেওয়া হয়, স্যাম্পল দিয়ে আমরা ডিসিশন নেই। আমাদের হাইপোথিসিসটা থাকে সবসময় পপুলেশন নিয়ে, বাট আমরা ডিসিশনটা নেই স্যাম্পলের উপর বেস করে। এই জন্যই তো আমাদের এরর থাকতেছে। আমরা তো বলতে পারতেছি না 100% কনফিডেন্স দিয়ে যে আমাদের এটাই হবে অ্যাকচুয়ালি। আমরা এখানে যেহেতু ভেরিয়েন্স, তারপর এভারেজ সবকিছু দিয়ে ক্যালকুলেশন করতেছি, আমাদের মাঝে একটা এরর থেকে যাবে। সেটা আমরা প্রথমে ভুল ধরে নিছিলাম যে আমরা 5% টাইপ 1 এরর ধরে নিচ্ছি।
সো ওইটুকু আমরা কনসিডার করেই আমরা এই ক্যালকুলেশনটা করতেছি। না মানে আমি বলতেছিলাম এই যে প্রথমে যে লেখছে মিন 4.833, এটা স্যাম্পল মিনের ডিফারেন্স না দুইটা পোস্ট এবং আফটারের, হ্যাঁ বিফোর এবং আফটার। তো কেউ যদি এটা থেকে বলে যে এটা তো জিরো হয় নাই, তো কি নাল হাইপোথিসিস সে রিজেক্ট করতে পারবে? হ্যাঁ, এইটা দেখে করতে পারবে না, তাকে পি ভ্যালু দেখতে হবে অথবা কনফিডেন্স ইন্টারভাল দেখতে হবে। হ্যাঁ আমি সেটাই বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইখানে তো মানে যদি ওয়ানও আসে, এভারেজ ভ্যালু ওয়ান আসছে মনে করি, সো ওয়ান আসলে তো আমরা সরাসরি বলতে পারবো না যে এখানে ওয়ান আসছে, তার মানে তো আসলে আমাদের রিজেক্ট করে দিতে হবে। আমাদের দেখতে হবে এই কনফিডেন্স ইন্টারভাল কিংবা পি ভ্যালু, ঠিক আছে, ওইগুলা দেখে আমরা বলতে পারবো একটা কনসিডার এখানে একটা কনক্লুশন ড্র করতে পারবো। আমরা সরাসরি এই ভ্যালুটা দেখে কোনো কিছু ড্র করতে পারবো না, কারণ এখানে শুধুমাত্র সেন্ট্রাল ভ্যালুটাই কনসিডার করা হয়েছে, এখানে স্ট্যান্ডার্ড এররের বিষয়টা কনসিডার করা হয় নাই। আমরা যদি ম্যাথমেটিক্যাল বিষয়গুলো এখানে দেখি, আমি এত গভীরে যাই নাই, বাট ম্যাথমেটিক্যাল বিষয়গুলো যদি যদি দেখি সেখানে দেখবো যে এখানে যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাতে স্ট্যান্ডার্ড এরর কনসিডার করা হয়েছে। সো সবকিছু কনসিডারেশন করার 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 পরেই হচ্ছে আমরা এইগুলো পাচ্ছি, এই কনফিডেন্স ইন্টারভাল কিংবা পি ভ্যালু। সো আমাদের কনক্লুশনটা এই দুইটার উপর বেস করে, এই যে কোনো একটার উপর বেস করেই করতে হবে, হয় সিগনিফিক্যান্ট ভ্যালু বা পি ভ্যালু অথবা কনফিডেন্স ইন্টারভাল। এখানে যদি কনফিডেন্স ইন্টারভালটা জিরো থাকতো, অর্থাৎ মনে করি এখানে -1 থেকে +3, তার মানে কি -1 থেকে +3 এর মাঝখানে জিরো চলে আসছে না, তার মানে হচ্ছে আমাদের ওইটা নট রিজেক্ট করতে হবে, বিকজ মাঝখানে জিরো চলে আসছে আর আমাদের এখানে ছিলই হচ্ছে এই ডিফারেন্সটা জিরো হবে। সো যদি এই রেঞ্জের মাঝে জিরো চলে আসে সেক্ষেত্রে নট রিজেক্ট করতে হবে, বাট যেহেতু জিরো আসে নাই সেক্ষেত্রে এখানে নট রিজেক্ট করা যাবে না, রিজেক্ট করতে হবে। আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তারপর হচ্ছে টেস্টিং ইকুয়ালিটি অফ মোর দেন টু মিনস বা ওয়ান ওয়ে অ্যানোভা। তো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম টেস্টিং ইকুয়ালিটি অফ মিনস, এখানে অ্যাকচুয়ালি আমরা দুইটা মিনকে কম্পেয়ার করতে পারি, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্টের মাধ্যমে আমরা দুইটা গ্রুপের মিন কম্পেয়ার করতে পারি। বাট যদি এরকম হয় যে আমাদের গ্রুপ মাল্টিপল, 3টা 4টা 5টা 6টা, তো তখন আমরা কি করব? তখন আমরা এই ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টটা ইউজ করতে পারবো না সরাসরি। সেক্ষেত্রে আমাদেরকে এই ওয়ান ওয়ে অ্যানোভা ইউজ করতে হবে, যেটার হাইপোথিসিসটা একটু খেয়াল করতে হবে, নাল হাইপোথিসিসটা খেয়াল করতে হবে। এটা হচ্ছে অল অফ দ্য মিনস অ্যাক্রস দ্য গ্রুপস আর ইকুয়াল। আমরা এটা এভাবে চিন্তা করতে পারি যে মিউ 1 এটা মনে করি প্রথম গ্রুপের অ্যাভারেজ, মিউ 2 মনে করি দ্বিতীয় গ্রুপের অ্যাভারেজ, এভাবে আপ টু কে নামক একটা গ্রুপ সেটার অ্যাভারেজ। তো সবগুলো অ্যাভারেজ হচ্ছে ইকুয়াল, এটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস। সো আমাদের যে ডেটাটা ছিল স্টোরেজ ডেটা, সেখানে আমাদের স্টোরেজ ছিল 3টা, টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি। সো এক্ষেত্রে আমাদের নাল হাইপোথিসিসটা হবে টাইপ এ এর এভারেজ, টাইপ বি এর এভারেজ এবং টাইপ সি এর এভারেজ ইকুয়াল। সো আমাদের নাল হাইপোথিসিসটা এটা, আমরা টেস্ট করব যে 3টা যে গ্রুপ ছিল আমাদের সেই 3টা গ্রুপের এভারেজ ইকুয়াল। আর অল্টারনেট হাইপোথিসিসটা হচ্ছে অ্যাটলিস্ট একটা গ্রুপের মিন অন্যান্য গ্রুপের মিনের থেকে আলাদা হবে, এটা হচ্ছে আমাদের অল্টারনেট হাইপোথিসিস। এখন কথা হচ্ছে আমাদের নাল তো ইকুয়াল টেস্ট করতেছে, অল্টারনেট টেস্ট করতেছে যে কোনো একটা মিন আনইকুয়াল। সো আমরা কিভাবে বুঝবো যে কোন গ্রুপের মিনটা আনইকুয়াল? তো সেটা হচ্ছে আমরা পোস্ট হক অ্যানালাইসিসের মাধ্যমে বুঝবো বা পোস্ট হক মাল্টিপল কম্পারিজন টেস্টের মাধ্যমে বুঝবো। সো সেটাও দেখবো একটু পরে। প্রথমে আমরা ওয়ান ওয়ে অ্যানোভা যেটা, সেটা প্রথমে বুঝে নেই। আর একটা কথা হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভার পাশাপাশি যারা যদি কখনো এক্সপেরিমেন্টাল ডিজাইন নিয়ে কেউ কাজ করেন তাদের ক্ষেত্রে দেখবেন যে সেখানে টু ওয়ে অ্যানোভা, তারপর এলএসডি, এরকম বেশ কিছু এক্সপেরিমেন্ট আছে। সো সবগুলোর জন্য হচ্ছে আলাদা আলাদা বিভিন্ন টেস্ট আছে। সো আমাদের এই ফাউন্ডেশন কোর্সটাতে এত ডিটেলসে দেখানো সম্ভব না, সো আমরা ওইটা যাইনি। আমরা হচ্ছে যতটুকু দেখাইলে আপনারা বুঝে যাবেন
পরে হয়তো বুঝতে পারবেন। সো ততটুকুই দেখাচ্ছি। সো ওয়ান ওয়ে অ্যানোভা টেস্ট করে মাল্টিপল গ্রুপকে, এটি হচ্ছে দেখা আজকের বিষয়। সো আমি ডেটাতে চলে যাই। সো ওয়ান ওয়ে অ্যানোভার জন্য আমাদের যেতে হবে অ্যানালাইজ, দেন কম্পেয়ার মিনস, তারপর হচ্ছে এই যে লাস্টেরটা ওয়ান ওয়ে অ্যানোভা। সো আমরা অলমোস্ট সবগুলো দেখে ফেলছি। এখানে ওয়ান স্যাম্পল টিটেস্ট দেখছি, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টিটেস্ট দেখলাম, পেয়ার স্যাম্পল টিটেস্ট দেখলাম। সো আজকে দেখতেছি ওয়ান ওয়ে অ্যানোভা। এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর ডায়ালগ বক্সটাতে দুইটা শূন্যস্থান দেখা যাচ্ছে, একটা ডিপেন্ডেন্ট লিস্ট, একটা হচ্ছে ফ্যাক্টর। সো ফ্যাক্টরে আসবে আমাদের গ্রুপ যেটা স্টোরেজ, সেটা ফ্যাক্টরে এটা নিয়ে আসলাম। আর ডিপেন্ডেন্ট লিস্টে আমাদের যে কন্টিনিউয়াস ভেরিয়েবলটা বা স্কেল ভেরিয়েবলটা সেটাকে নিয়ে আসতে হবে। সো শেষ। এখন জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার আউটপুট উইন্ডো চলে আসবে এবং সেখানে দেখা যাবে ওয়ান ওয়ে অ্যানোভার আউটপুটটা চলে আসছে। তো আউটপুটে দেখা যাচ্ছে সিগ ভ্যালুটা খুঁজতে হবে, এটা কোথায় আছে, সবার লাস্টে। এটা হচ্ছে সেই পি ভ্যালু বা সিগনিফিকেন্ট ভ্যালু, এবং পি ভ্যালুটা কত, অলমোস্ট 0, মানে হচ্ছে এটা 0.05 এর চেয়ে ছোট। তো আমরা যদি 5% লেভেল অফ সিগনিফিকেন্স ধরে নেই, তাহলে আমাদের এটা রিজেক্টেড হয়ে গেছে 5% লেভেল অফ সিগনিফিকেন্সে। আমরা যদি 1%ও ধরি, তাও এটা হচ্ছে রিজেক্টেড। সো আমাদের নাল হাইপোথিসিসটা ছিল যে সবগুলো গ্রুপের এভারেজ ইকুয়াল। সো আমাদের এটা রিজেক্টেড হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারতেছি যে হয়তো যে কোনো একটা গ্রুপের, অর্থাৎ যেটা কি ছিল, যে কোনো একটা স্টোরেজ টাইপের এভারেজ অন্য স্টোরেজ টাইপের এভারেজের চেয়ে কম বেশি হইতে পারে। সো আমরা যদি একটু অ্যানালাইজে যাই, দেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যাই, সেখান থেকে এক্সপ্লোর, কেউ কি কিছু বলবেন? এক্সপ্লোর, সেখান থেকে স্ট্যাটিস্টিক্স এবং ডেসক্রিপটিভটা আমি এখানে টিক মার্ক দিয়ে রাখছি। তো এটা কেন করতেছি, আমি জাস্ট দেখতে চাচ্ছি এভারেজগুলো কিরকম। সো এখানে আমি দেখতেছি টাইপ এ যেটা স্টোরেজ, সেই টাইপ এ এর এভারেজ হচ্ছে 26.70, টাইপ বি এর এভারেজ হচ্ছে 27.60 এবং টাইপ সি এর এভারেজ হচ্ছে 31.0217। তাহলে এখানে আসলে যে স্টোরেজ টাইপগুলো ছিল, এক একটা টেম্পারেচার তারা হচ্ছে কন্ট্রোল করতে পারে। সো এই আউটপুটে আমরা দেখতে পাচ্ছি যে টাইপ সি যেটা ছিল, তাদের এভারেজটা অন্য যে দুইটা টাইপ এ এবং বি, তাদের চেয়ে বেশি 31। এদের ছিল 27 আর 26। সো 26-27 প্রায় কাছাকাছি, বাট 31টা একটু বেশি। তো হয়তো এই টাইপ সি যেটা, সেটার এভারেজটা হয়তো অন্য দুইটার চেয়ে বেশি। তো এটাও আমাদেরকে টেস্ট করে দেখতে হবে, যেহেতু আমরা সবকিছুই স্যাম্পলের উপর কাজ করতেছি। সো সবকিছু আমাদের টেস্ট করে করে দেখতে হবে। তো এই টেস্টটা আমরা কিভাবে করব? এটা করার জন্য এই ওয়ান ওয়ে অ্যানোভা যে ডায়ালগ বক্সটা ছিল, আমরা প্রথমবার আনছিলাম, সেখানে এই যে দেখেন এখানে একটা অপশন আছে পোস্ট হক, এই বাটনটাতে চাপতে হবে। এখানে ক্লিক করলে বেশ কিছু অপশন আসবে। সো প্রথম যে বক্সটা, এই বক্সটাতে দেখতে পাচ্ছি ইকুয়াল ভেরিয়েন্সেস অ্যাজিউমড, আর নিচেরটাতে হচ্ছে ইকুয়াল ভেরিয়েন্সেস নট অ্যাজিউমড। এখন আমরা অ্যাজিউম করে নিছিলাম যে টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি, এই তিনটা গ্রুপের মাঝে যে ভ্যালুগুলো আছে তাদের ভেরিয়েন্স হচ্ছে ইকুয়াল। সো অ্যাজিউম করে নিলেও টেস্টটা করা লাগবে। সো টেস্ট করারও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে অপশনসে গেলে দেখবো। এই অপশনসে গেলে দেখবো যে স্ট্যাটিস্টিক্সের বক্সটাতে হোমোজিনিটি অফ ভেরিয়েন্স টেস্ট নামে একটা অপশন আছে। সো আমরা যদি এটাকে টিক মার্ক দিয়ে রাখি এবং কন্টিনিউ করি এবং ওকে দেই, আমাদের নতুন করে একটা টেবিল আসবে, যেখানে একটু আগে শুধুমাত্র এই অ্যানোভার আউটপুটটা ছিল, এখন এটার পাশাপাশি উপরের দিকে আরেকটা টেবিল আসবে, যেখানে আমরা লেভিন স্ট্যাটিস্টিক, অর্থাৎ ওই যে ইকুয়ালিটি অফ ভেরিয়েন্স টেস্টের যে টেস্টটা, সেটা আমরা এখানে দেখতে পারতেছি। তো এখানে বেসড অন মিন, আমাদের প্রথম যে রোটা সেটা দরকার। তো বেসড অন মিন এখানে সিগনিফিকেন্ট ভ্যালু হচ্ছে 0.459। তো আমাদের টেস্ট অফ হোমোজেনিটি অফ ভেরিয়েন্সেসের এই টেস্টটা নাল হাইপোথিসিস ছিল যে আমাদের যে গ্রুপগুলো আছে তাদের সবার ভেরিয়েন্স ইকুয়াল।
তো যেহেতু পি ভ্যালুটা 0.05 এর চেয়ে বড় আসছে, তো আমরা এখন রিজেক্ট করতে পারতেছি না। আমরা রিজেক্ট করতে পারবো কখন? যখন শুধুমাত্র ছোট আসবে। যেহেতু 0.05 এর চেয়ে বড় আমাদের পি ভ্যালুটা, সো আমরা এখন নাল হাইপোথিসিসটা রিজেক্ট করতে পারতেছি না। সো নাল হাইপোথিসিসটা ছিল প্রত্যেকটা গ্রুপের ভেরিয়েন্স ইকুয়াল। সো আমাদের এখন ভেরিয়েন্স ইকুয়ালিটির যে অ্যাজাম্পশনটা ছিল সেটা ফুলফিল হয়েছে। সো আমরা যখন এখন পোস্ট হক অ্যানালাইসিসটা করব, পোস্ট হক, সেখানে আমাদেরকে এই বক্স থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আমরা এখন এই নিচের বক্সটার দিকে তাকাবো না। এখন এই ইকুয়াল ভেরিয়েন্স অ্যাজিউমড, এখানে যে টেস্টগুলো আছে এলএসডি, বনফেরনি, টুকি, এই সবগুলোর মাঝে এই টুকি টেস্টটা মোটামুটি সবাই কনসিডার করে যখন এরকম মাল্টিপল কম্পারিজন করতে চায় যে কোন গ্রুপটা অ্যাকচুয়ালি আনইকুয়াল দেখাচ্ছে এভারেজে। তো এইটা অনেকে কনসিডার করে, বাট অনেকে আবার বনফেরনি কনসিডার করে। সো আমরা যে কোনো একটা ইউজ করলেই হবে। তো আমি টুকি টেস্ট করলাম, টুকিতে আমি টিক মার্ক দিলাম, দেন কন্টিনিউ। এখন আমি আর কোনো কিছু চেঞ্জ করতেছি না, আমাদের অপশনসে হয়তো হ্যাঁ এটা দেওয়া আছে। আর এখান থেকে আমি মিনস প্লটটা একটু টিক মার্ক দিয়ে রাখি, এটা খুব ইন্টারেস্টিং একটা প্লট আসবে। কন্টিনিউ, দেন ওকে। আমাদের কি কি দেওয়া আছে এখন? ডিপেন্ডেন্ট লিস্টে ভেরিয়েবল দেওয়া আছে, ফ্যাক্টর ভেরিয়েবলটা দেওয়া আছে, পোস্ট হকে টুকি দেওয়া আছে, এবং অপশনসে হোমোজিনিটি অফ ভেরিয়েন্স টেস্ট এবং মিনস প্লট, এই দুইটা টিক মার্ক দেওয়া আছে। আমি ওকে দিচ্ছি এখন। নতুন একটা আউটপুট আসছে, প্রথমটাতে টেস্ট অফ হোমোজিনিটি অফ ভেরিয়েন্সেস, যেহেতু ইকুয়াল ভেরিয়েন্স, সো আমরা এখন টুকি টেস্ট করছি, বা টুকি অনেস্ট সিগনিফিকেন্স ডিফারেন্স টেস্ট, বা যাই বলি। এই টেবিলটাতে আমরা তো এটা একটু আগে ইন্টারপ্রেট করলাম যে পি ভ্যালু যেহেতু ছোট, সো অ্যাটলিস্ট একটা গ্রুপের এভারেজ আনইকুয়াল। সো এখন দেখবো কোন গ্রুপের ভেরিয়েন্স, সরি, এভারেজটা অ্যাকচুয়ালি আনইকুয়াল। এখানে প্রথম যে রোটা টাইপ এ এর জন্য, টাইপ এ এর সাথে টাইপ বি এর কম্পারিজন করলে দেখা গেছে যে ডিফারেন্সটা আসছে -0.903। এই ডিফারেন্সটা ইনসিগনিফিকেন্ট, বিকজ এটার পি ভ্যালুটা 0.05 এর চেয়ে বড়। তার মানে টাইপ এ এবং টাইপ বি এর মাঝে অ্যাকচুয়ালি কোনো এভারেজ ডিফারেন্স নাই, তাদের এভারেজে কোনো ডিফারেন্স নাই। এখন নিচেরটা যদি দেখি, টাইপ এ এর সাথে টাইপ সি, এইটার পি ভ্যালুটা কিন্তু অলমোস্ট 0। তার মানে এখানে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। এটা বোঝার আরো ইজিয়ার ওয়ে হচ্ছে নিচের দিকে একটা টেবিল দেয় এসপিএসএস এর আউটপুটে, সেটা হচ্ছে হোমোজেনাস সাবসেটস। এখানে যে ভেরিয়েবলগুলো ইকুয়াল, এভারেজ ইকুয়াল আসে, তাদেরকে হচ্ছে এক একটা সাবসেটে ভাগ করে ফেলে। যেমন সাবসেট ফর আলফা 0.05, এখানে প্রথমটাতে দেখাচ্ছে টাইপ এ এবং টাইপ বি এই দুইটার এভারেজকে প্রথমটায় দেখাচ্ছে, আর টাইপ সি এরটাকে আলাদা করে সেকেন্ড একটা সাবসেট দেখাচ্ছে। তার মানে টাইপ এ এবং বি অ্যাকচুয়ালি সমান, তাদের মাঝে কোনো ডিফারেন্স নাই। আর টাইপ সিটা হচ্ছে একটু বেশি টেম্পারেচার, এভারেজ টেম্পারেচারটা একটু বেশি। এবার আমরা যদি মিনস প্লট দেখি, এখানে বেশ ক্লিয়ারলি বোঝা যাবে যে কোন টাইপের এভারেজগুলো কীরকম। যেমন টাইপ এ এর এভারেজ হচ্ছে 27 এর নিচে, টাইপ বি এর এভারেজ হচ্ছে 27 থেকে 28 এর মাঝখানে, এবং এই টেবিল অনুযায়ী টাইপ এ এবং টাইপ বি এর মাঝে অ্যাকচুয়ালি কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই, তাদের এভারেজ ভ্যালুর মাঝে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। আর টাইপ সিটাকে সে আলাদা করে একটা সাবসেটে নিছে, তার মানে টাইপ সি এর যে এভারেজ টেম্পারেচার সেটা হচ্ছে অন্য দুইটা গ্রুপের চাইতে অনেক বেশি, অর্থাৎ আনইকুয়াল আছে এদের এভারেজের মধ্যে। সো আমাদের কনক্লুশনটা এখন কি? আমরা প্রথমে ওয়ান ওয়ে অ্যানোভার মাধ্যমে দেখছি যে এই যে তিনটা গ্রুপের মাঝে আসলে কোনো ডিফারেন্স আছে কিনা। তো যখন দেখলাম যে আসলেই এখানে কোনো একটা ডিফারেন্স আছে, তারপর আমরা পোস্ট হক অ্যানালাইসিস করছি। পোস্ট হক মানে হচ্ছে যে কোনো একটা অ্যাকশন নেওয়ার পরে আর কি অ্যানালাইসিস করা যায় সেটাই। তো যখন দেখলাম যে আমাদের ওটা রিজেক্টেড হয়ে গেছে, ওয়ান ওয়ে অ্যানোভার হাইপোথিসিস, নাল হাইপোথিসিসটা রিজেক্টেড হয়ে গেছে, তারপর আমরা পোস্ট হক অ্যানালাইসিস করলাম। তো যদি আমাদের এটা নট রিজেক্টেড হইতো, অর্থাৎ আমরা টেস্ট করে দেখলাম যে অ্যাকচুয়ালি এই তিনটা এভারেজ ইকুয়াল, তখন তো আমাদের আর এই পোস্ট হক অ্যানালাইসিস করার কোনো দরকার নেই, বিকজ আমরা জানি যে তিনটা গ্রুপের যে এভারেজ সেগুলো সমান। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে এখানে?
আচ্ছা, বিষয়গুলো কি বোঝা যাচ্ছে? মানে একটু ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে কিনা একটু বললে ভালো হয়। হ্যালো, প্লিজ রেসপন্স করতে হবে। বোঝা যাচ্ছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আজকে প্রজেক্ট দিয়ে দিব, সেকেন্ড প্রজেক্ট দিয়ে দিব। আর প্রথম প্রজেক্ট এখনো অনেকে জমা দেয় নাই, আমি জানি না কেন দিচ্ছে না। সার্টিফিকেট কিন্তু যাবে না যদি সবগুলো প্রজেক্ট কেউ কমপ্লিট না করে, তো ওই দিকটা খেয়াল রাখতে হবে। এখন কথা হচ্ছে আমরা তো এখানে তিনটা গ্রুপ নিয়ে কাজ করলাম। যদি আমাদের 4টা কিংবা 5টা গ্রুপ থাকতো তখন আমরা কি করব? তখন আমরা সেম কাজই করব। তখন আমরা সেম ভাবে অ্যানালাইজে যাব, সেখান থেকে কম্পেয়ার মিনসে যাব, দেন অনওয়ে অ্যানোভাতে যাব, দেন আমাদের যে ভেরিয়েবলটাতে ক্যাটাগরিগুলো থাকবে সেটাকে ফ্যাক্টরে নিয়ে আসবো। আর যে ভেরিয়েবলটাতে টেম্পারেচার থাকবে বা কোনো একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল থাকবে সেটাকে আমরা ডিপেন্ডেন্ট লিস্টে রাখবো। দেন আমাদের অবশ্যই অপশনস গিয়ে চেক করতে হবে যে ভেরিয়েন্সটা ইকুয়াল কিনা। আর মিনস প্লটটা আপনারা চাইলে টিক মার্ক দিয়ে রাখতে পারেন জাস্ট জানার জন্য যে আসলে মিনসগুলো কিরকম, দেখতে সুন্দর লাগে জিনিসটা। আর যদি দেখেন যে এদের মধ্যে একটা ডিফারেন্স আছে, নাল হাইপোথিসিসটা রিজেক্টেড হয়ে গেছে, তো সেক্ষেত্রে পোস্ট হক অ্যানালাইসিস করতে হবে। তখন আপনি আবার এখানে এই ডায়ালগ বক্সে ফিরে আসবেন, দেন পোস্ট হকে গিয়ে টুকি কিংবা বনফেরনি, দুইটাই আউটপুট প্রায় অলমোস্ট সিমিলার আসবে। আমি যদি এখন বনফেরনিটা দিয়ে করি, বনফেরনি দিলাম, দেন ওকে, এখন আমার আউটপুটটা চলে আসবে। এই যে এটা হচ্ছে বনফেরনির আউটপুট। এখানে দেখা যাচ্ছে যে টাইপ এ এবং টাইপ বি এর মাঝে সিগ ভ্যালুটা 1, অর্থাৎ কোনো ডিফারেন্স নাই, সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। আর টাইপ এর সাথে টাইপ সি এর ডিফারেন্স হচ্ছে, হ্যাঁ, এটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। আবার টাইপ বি এর সাথে এটা দেখাচ্ছে এখানে, বি এর সাথে সি এটা দেখাচ্ছে এখানে, এটাও সিগনিফিকেন্ট, বি এর সাথে সি এর সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। আর বনফেরনির জন্য ওই কম্পারিজন টেবিল, যেটা ওই কি বলে হোমোজেনাস সাবসেটসের যে টেবিল, এরকম টেবিল, সেই টেবিলটা হচ্ছে বনফেরনিতে দেয় না। সো এই কয়েকটা টেবিলের মানে কয়েকটা টেস্টের জন্য দেয়, কয়েকটা টেস্টের জন্য দেয় না। টুকির জন্য এএসপিএসএস ওই হোমোজেনাস সাবসেটসের টেবিলটা দেয়। সো টুকিটা আমি কনসিডার মানে প্রেফার করি, কারণ ওইখান থেকে ভালো মতো বোঝা যায় যে কোন আহ, এই যে এখান থেকে ভালো মতো বোঝা যায় যে কোন গ্রুপগুলা সিমিলার প্যাটার্ন ফলো করে। এখন আমি একটু প্রথমে যে টেস্টটা করছিলাম পেয়ার স্যাম্পল টি টেস্ট, এই পেয়ার স্যাম্পল টি টেস্টের সাথে লাস্ট ক্লাসে যে আমরা একটা টেস্ট করছিলাম ওয়ান স্যাম্পল টি টেস্ট, এই যে ওয়ান স্যাম্পল টি টেস্ট, যেখানে আমরা কোনো একটা ভেরিয়েবলের এভারেজকে স্পেসিফিক কোনো একটা ভ্যালুর সাথে টেস্ট করি যে এটা আসলে ইকুয়াল কিনা। তো আমরা এখন এই কাজটা করব ওই পেয়ার স্যাম্পল টি টেস্টের জন্য। কিভাবে করবো আমি বলি। এখানে আমাদেরকে প্রথমে একটা ভেরিয়েবল কম্পিউট করতে হবে যে এইটার সাথে এটার ডিফারেন্স কত, দেন এটার সাথে এটার ডিফারেন্স কত, এরকম করে এখানে একটা নতুন একটা ভেরিয়েবল ক্যালকুলেট করতে হবে। সো এইটা কিভাবে করা যায় মনে আছে কিনা, প্রথম ক্লাসের দিকে আমরা দেখছি কম্পিউট ভেরিয়েবল। তো সেটার জন্য আমাদেরকে যেতে হবে ট্রান্সফর্ম থেকে যে কম্পিউট ভেরিয়েবল, সেখানে ক্লিক করলে এরকম একটা ডায়ালগ বক্স আসবে। সো আমরা টার্গেট ভেরিয়েবল বা নতুন যে ভেরিয়েবলটা ক্রিয়েট করতে চাই সেটার নাম দেই ডিফারেন্স, মানে টিআই ডাবল। আর টাইপ এন্ড লেভেলে ক্লিক করলে এই ভেরিয়েবলের লেভেলটা দেওয়া যাবে, আমি লেভেল দিচ্ছি ডিফারেন্স। আর ডেটা টাইপ হবে নিউমেরিক। ঠিক আছে, কন্টিনিউ। এখন আমি চাচ্ছি আফটার থেকে বিফোর বাদ দিতে, সো আমি আফটারটাকে এখানে নিয়ে আসলাম, দেন মাইনাস, তারপর বিফোরটাকে এনে নিয়ে আসি। সো আর কিছু চেঞ্জ করবো না, ওকে দিচ্ছি। ওকে দিলে আউটপুটে এই কোডটা রান দিবে, আর ডেটাতে গেলে আমি হচ্ছে এই ডিফারেন্স ডাটাটা দেখতে পারবো। সো এখানে হচ্ছে আমাদের ডিফারেন্সটা আছে, আমরা এখন টেস্ট করব এই ডিফারেন্সের যে এভারেজ, সেই এভারেজটা জিরো কিনা। এটাই হচ্ছে আমাদের দেখার বিষয় ছিল, হাইপোথিসিস ছিল। আমি যদি জাস্ট এইটার ডেসক্রিপটিভটা দেখি এক নজর, আমি দেখবো যে এটার এভারেজ হচ্ছে 4.833। সো মোটামুটি মনে হচ্ছে যে এটা আসলে জিরো হবে না, বাট আমরা যেহেতু স্যাম্পল নিয়ে কাজ করতেছি এটা আমাদের টেস্ট করে দেখতে হবে যে আসলে জিরো হবে নাকি হবে না। তো সেটার জন্য আমি এখন ওই ওয়ান স্যাম্পল টি টেস্টের প্রসিডিউরটা ফলো করব। তো সেটা হচ্ছে অ্যানালাইজ কম্পেয়ার মিনস, সেখান থেকে হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট। সো আমি টেস্ট করতে চাচ্ছি ডিফারেন্সের এভারেজ
এটা ইকুয়াল টু 0 কিনা। সো 0 অলরেডি লেখাই আছে, সো এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নাই। আমি এখানে ওকে দিচ্ছি। ওকে দিলে আউটপুটে কি আসছে? আউটপুটে যে এটা আমাদের টেস্ট ভ্যালু হচ্ছে 0 এবং এখানে আমাদের সিগনিফিক্যান্ট ভ্যালু হচ্ছে 0.000, অর্থাৎ 0.0 হবে হচ্ছে ছোট। তার মানে আমাদের যে নাল হাইপোথিসিসটা ছিল যে এভারেজ ডিফারেন্সটা 0 হবে, ট্রু এভারেজ ডিফারেন্সটা 0 হবে, সেটা রিজেক্টেড হয়ে গেছে। তার মানে এখানে এভারেজ ডিফারেন্সটা অ্যাকচুয়ালি আছে এবং সেটা সিগনিফিক্যান্ট। আমরা যদি এখন পেয়ার স্যাম্পল টি টেস্টের আউটপুটের সাথে এই আউটপুটটা একটু কম্পেয়ার করি তাহলে দেখা যায় কিরকম হয়। আমাদের পেয়ার স্যাম্পল টি টেস্টের আউটপুটটা ছিল এইটা। তো এখানে যাই, এইটা এটা হচ্ছে সেই পেয়ার স্যাম্পল টি টেস্টের আউটপুটটা। এখানে এভারেজ ডিফারেন্স দেখাচ্ছে 4.833 আর আমাদেরটা কি আসছে এই যে 4 পয়েন্ট মিন ডিফারেন্স 4.833, তার মানে সেম। আবার আমরা যদি কোথায় 95% কনফিডেন্স ইন্টারভালটা একটু চেক করি, আমাদের পেয়ার স্যাম্পল টি টেস্টে ছিল 3.596 থেকে 6.07 আর আমাদের এখন কত আসছে 3.596 থেকে 6.07, তার মানে সেম। অর্থাৎ আমরা যখন এই পেয়ার স্যাম্পল টি টেস্টটা করি সে আসলে বিহাইন্ড দ্য সিন এই কাজটাই করে, এটা থেকে এটা মাইনাস করে, দেন এটার এভারেজ করে, দেন সেটার সাথে জিরোর একটা টেস্ট করে যে জিরো আসলে জিরো হয় কিনা, মানে এভারেজ ডিফারেন্সটা জিরো হয় কিনা। সো ক্লিয়ার জিনিসটা, মানে বিহাইন্ডে কি হচ্ছে সেটাই জাস্ট দেখালাম। এভাবেও করা যায়, চাইলে এভাবে করা যায়, অথবা চাইলে অ্যানালাইজে গিয়ে পেয়ার স্যাম্পল টি টেস্ট ওইভাবে করা যায়। ওইভাবে করার সুবিধাটা হচ্ছে পেয়ার স্যাম্পল টি টেস্টের আউটপুটে দেখবেন এখানে কোরিলেশনের একটা টেবিল দেয়, বাট আমরা এখানে যেটা করছি এখানে কিন্তু কোরিলেশনের কোনো টেবিল আমাদের আসে নাই। সো এখান থেকে করাটাই বেটার। এবার কথা হচ্ছে আমি যদি প্রজেক্ট দেই আজকে তাহলে প্রজেক্টের আউটপুটগুলো আপনারা কিভাবে দিবেন। মনে করি আমি আপনাদের একটা পেয়ার স্যাম্পল টি টেস্টের প্রজেক্ট দিলাম, বা এরকম দুইটা দুইটা টেস্ট করার জন্য প্রজেক্ট দিলাম। আমি আপনাদেরকে বলে দিব না যে কোন টেস্ট করতে হবে, আমি ডেটা দিয়ে দিব, দেন ডেটার ডিটেলস বলে দিব, ডেটার ডিটেলস হচ্ছে এরকম, এবং একটা কোয়েশ্চেন দেবো যে কোয়েশ্চেনটা হচ্ছে যে এদের মাঝে কোনো ডিফারেন্স আছে কিনা। তখন আপনারা এই যে কয়েকটা টেস্ট আছে, টেস্টগুলো হচ্ছে পেয়ার স্যাম্পল টি টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট আর ওয়ান ওয়ে অ্যানোভা, এই তিনটা টেস্টই জাস্ট ইউজ করবেন। তো কোনটা ইউজ করতে হবে সেটা আপনাদেরকে একটু জাজ করে বের করতে হবে যে কোনটা ইউজ করলে আমার জন্য সুইটেবল হবে। তো যদি প্রজেক্ট দেই সেক্ষেত্রে আপনারা প্রথমে একটা ডক ফাইল ক্রিয়েট করবেন। ডক ফাইলটা ক্রিয়েট করার জন্য আপনারা এখানে যেতে পারেন, রাইট বাটন ক্লিক করতে পারেন, দেন নিউ, সেখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, আপনি নাম দিবেন যেভাবে নাম দিতে বলবো, হয়তো আমি নাম দিতে বলবো এরকম প্রজেক্ট 2, দেন আপনার নাম। তো তারপর হচ্ছে এটা ওপেন করবেন। ওপেন করে প্রথমেই আপনারা কোয়েশ্চেনটা লিখে ফেলবেন যে কোয়েশ্চেনটা কি ছিল বা রিসার্চ কোয়েশ্চেনটা কি ছিল। সো রিসার্চ কোয়েশ্চেনটা লেখার পর ধরেন রিসার্চ কোয়েশ্চেন দিলাম যে সাম কোয়েশ্চেন, এখানে হচ্ছে কোয়েশ্চেনটা লিখবেন, তারপরে অ্যান্সার লেখাটা আপনাদের শুরু হবে। অ্যান্সারে প্রথমে লিখবেন হাইপোথিসিস। রিসার্চ কোয়েশ্চেনটা দেখার পর আপনি একটা হাইপোথিসিস দাঁড় করাবেন যেখানে দুইটা পার্ট থাকবে, একটা পার্ট হচ্ছে নাল হাইপোথিসিস আর একটা পার্ট থাকবে অল্টারনেট হাইপোথিসিস। মানে এটাকে H1 কিংবা HA দুইভাবেই লেখা যায়। সো নাল হাইপোথিসিসটা তো হচ্ছে আপনারা তো এতদিন হয়তো আইডিয়া হয়ে গেছে নালে কি থাকে আর অল্টারনেটে কি থাকে। তারপর লিখবেন we will test this hypothesis at 5% কিংবা 1%, আপনাদের যেটা প্রেফারেন্স থাকে। তো আমি হচ্ছে 5%টা প্রেফার করি, সো আমি লিখতেছি 5% at 5% significance level, we will test this hypothesis at 5% significance level। তারপর আপনারা হচ্ছে এইখানে লিখবেন যে আউটপুট ফ্রম টেস্ট বা এরকম কিছু, যে ফ্রম এসপিএসএস বা এসপিএসএস আউটপুট, এরকম লিখবেন এসপিএসএস আউটপুট। মানে এটা যেরকম যতটুকু সুন্দর করা যায় সেটা হচ্ছে আপনারা একটু মাথা খাটাই লিখবেন আর কি। তো মনে করি পেয়ার স্যাম্পলেরটা যেহেতু বলতেছি আমি, পেয়ার স্যাম্পলের টেবিলটা এটা। সো পেয়ার স্যাম্পল টি টেস্টের টেবিলটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করবেন, দেন এখান থেকে কপিতে ক্লিক করতে পারেন অথবা কপি এজ প্লেন টেক্সট বা ইমেজ, যেটা
আপনি ট্রাই করে দেখবেন যে কোনটা আপনার জন্য সুইটেবল হচ্ছে। তো আমি কপিতে ক্লিক করতেছি, কপি, দেন ওয়ার্ডে গিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট, সরি, কিপ সোর্স ফরম্যাটিং, কিপ সোর্স ফরম্যাটিং। সো টেবিলটা এরকম হয়ে গেছে, একটু কেমন যেন এদিকে অনেক কেটে গেছে দেখা যাচ্ছে। টেবিলটা ঠিক করতে হবে। টেবিল ঠিক করার জন্য জাস্ট এই টেবিলটাতে রাইট বাটন ক্লিক করবেন, দেন কোথায় অপশনটা, আচ্ছা, দেন লেআউট, লেআউট থেকে অটো ফিটে যাবেন, অটো ফিট থেকে অটো ফিট উইন্ডো বা অটো ফিট কন্টেন্ট, যে কোনো কিছু দিলে দেখবেন যে টেবিলটা মোটামুটি রেঞ্জের মাঝে চলে আসছে। তারপরে আপনি আপনার দরকার মতো হচ্ছে এটাকে এডিট করে নেবেন। আপনার যদি মনে হয় যে এইটা আর এটা আমি দেখাবো না, তো আপনি না দেখাইতে পারেন। আপনি শুধুমাত্র কনফিডেন্স ইন্টারভাল আর সিগনিফিকেন্ট লেভেল আর টি আর ডিগ্রিজ অফ ফ্রিডম এই দুইটা দেখাইতে পারেন। আপনি জাস্ট এইটুকু দেখাইলেও চলবে। বা আপনি মিন মানে তো হচ্ছে মিন ডিফারেন্স, তো এটাকে মিন কেটে দিয়ে মিন দিয়ে এই ডাবল এফ আর এটা লিখে দিবেন, ডিফারেন্স লিখে দিবেন, দেন এটাকে একটু এভাবে কেটে দিবেন যেভাবে আর কি দেখতে সুন্দর লাগে। তারপরে এই যে প্রথম যে কলামটা, এই কলামটা হয়তো আপনার দরকার নাই, তো আপনি এটাকে কেটে দিবেন। তারপর মনে হচ্ছে যে না, টেবিলটাই ভালো লাগতেছে না, আপনারা নিজের একটা টেবিল তৈরি করে নেবেন। তো এরকম টেবিল তৈরি করে নেবেন, দেন আপনাদের যা যা মন চায় সেখানে লিখে নেবেন যে আফটার ট্রেনিং, বা এখানে লিখতে পারেন, সরি, বা এখানে লিখতে পারেন ডিফারেন্স, ডিফারেন্স লিখে তারপর ডিফারেন্স কত সেটা হয়তো লিখবেন, দেন এখানে লিখবেন পি ভ্যালু কত। এরকম ভাবে আপনার টেবিল এটা তৈরি করতে পারেন। আর সবচেয়ে ইজিয়ার ওয়ে হচ্ছে জাস্ট এই টেবিলটাই কপি করে পেস্ট করে দেওয়া। সো এখন টেবিলটা দেওয়ার পর আপনার কাজ হচ্ছে এখান থেকে কনক্লুশনটা ড্র করা বা ইন্টারপ্রেট করা। আপনি লিখতে পারেন ইন্টারপ্রিটেশন, ইন্টারপ্রিটেশন দিয়ে তারপর এখানে আপনি লিখবেন যে সিন্স দ্য পি ভ্যালু, পি ভ্যালু মানে হচ্ছে এই যে সিগ যে ভ্যালুটা, সিগ ভ্যালু, পি ভ্যালু ইজ লেস দ্যান 0.05, ব্র্যাকেট লিখতে পারেন সিগনিফিকেন্স লেভেল বা স্পেসিফাইড সিগনিফিকেন্স লেভেল, so we may reject the, so we have, sorry, we have enough that is এরকম করে আপনারা লিখবেন যে since p value is less than 0.05, so we have enough statistical evidence to reject the null hypothesis. So আপনি রিজেক্ট করে দিয়েছেন, তার মানে কি? তার মানে হচ্ছে আপনাদের না অল্টারনেটিভ যেটা থাকবে সেটা আপনি লিখবেন, যে তার মানে অ্যাটলিস্ট একটা এরকম, বা অথবা এভারেস্ট হচ্ছে ডিফারেন্ট, এরকম কিছু লিখবেন। আর একটা বিষয় হচ্ছে প্রচুর পরিমাণ গুগল সার্চ করতে হবে এ ধরনের কাজ করতে গিয়ে। প্রজেক্ট দেওয়ার মানে হচ্ছে এই না যে আমি যা করাইলাম তার মাঝ থেকেই সবকিছু থাকবে। প্রজেক্টের মানে হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে গুগল করতে হবে, দেখতে হবে যে অন্যরা এটি কিভাবে করে। আর প্রজেক্ট করতে গিয়ে দেখা যাবে আপনারা নতুন কিছু শিখতেছেন যেটা আমি আসলে দেখাই নেই কোর্সে। সো প্রজেক্টটা অবশ্যই করতে হবে। প্রথম প্রজেক্টটা অনেকেই করেন নাই। একটা কথা মনে পড়ছে, একজন কাজ করতে গিয়ে একটা প্রবলেম ফেস করছে, সেটা হচ্ছে ডাটা লোড করার সময়। যেমন আমি যদি একটু একটা সিএসভি ফাইল ওপেন করার চেষ্টা করি, অথবা টেক্সট ফাইলই মনে করি ওপেন করার চেষ্টা করি, এটা হচ্ছে একটা, সরি এটা না, আচ্ছা মনে করি এক্সেল ফাইলটা আমি ওপেন করতে চাই, এই কল সেন্টার ডাটা ডট এক্সএলএসএক্স, এই যে ফাইলটা এটা আমি ওপেন করতে চাচ্ছি। এখন এইটা যদি আপনি এরকম ওপেন করা অবস্থায়, অর্থাৎ এক্সেল ফাইলে ওপেন করা অবস্থায়, এটা ওপেন করা আছে না, এই অবস্থায় যদি আপনি এটাকে ওপেন করার চেষ্টা করেন এসপিএসএস থেকে, যে ইম্পোর্ট ডাটা দেন এক্সেল, এখানে হচ্ছে আপনি হয়তো ফার্স্ট ক্লাসে গেলেন, সেখানে হচ্ছে এই যে এক্সেল ফাইলটা ছিল, এখানে যদি আপনি ওপেন করার চেষ্টা করেন, মানে এটা ওপেন হবে না। মানে এখানে যদি ক্লিক করেন দেন সবকিছুই করলেন ঠিকঠাক, সবই ঠিক আছে, ওকে দিলেন, ও এটা এক্সেল এর সমস্যা না, এটা সিএসভি সমস্যা ছিল। সিএসভি ফাইলটা কোথায় গেল? আচ্ছা যাই হোক, এই ফাইলগুলো হচ্ছে সিএসভি ফাইলটা যখন এরকম ওপেন অবস্থা থাকে, এক্সেল দিয়ে মনে করেন আপনি সিএসভি ফাইলটা ওপেন করছেন,
তো তখন যদি আপনি এসপিএসএস এর মাধ্যমে এটা লোড করার চেষ্টা করেন, সেটা লোড হয় না। আমি তো সিএসভি ফাইলটা খুঁজে পাচ্ছি না, যাই হোক। তো ওই ফাইলটা থাকলে, সিএসভি ফাইল তো মনে হয় প্রজেক্টে দিছিলাম, তাই না? আচ্ছা হ্যাঁ, প্রজেক্টে সিএসভি ফাইলটা আছে। তো আমি ওপেন করেই দেখাই, কেটে রাখি, সিএসভি ফাইলটা ওপেন করে রাখি। তো এখন সিএসভি ফাইলটা ওপেন করা আছে। এই অবস্থায় আমি ফাইলে গেলাম, ইম্পোর্ট ডেটাতে গেলাম, দেন সিএসভি ডাটাতে গেলাম, তারপর আমি প্রজেক্টের ফোল্ডারে যাই, সেখান থেকে আমি সিএসভিটা ওপেন করার চেষ্টা করি। ওকে, এই যে মানে আমি সব ঠিকঠাক করলাম, সবই আসার কথা, বাট আমি দেখতেছি যে এখানে একটা ব্ল্যাঙ্ক ডেটা এডিটর আসছে, আমার ডেটাগুলো এখানে আসে নাই। কারণ এই যে সিএসভি ফাইলটা ওপেন করা আছে। আমি যদি সিএসভি ফাইলটা কেটে দেই, তারপর আবার ইম্পোর্ট করার চেষ্টা করি, এখন দেখেন সব সুন্দর করে ডাটা চলে আসছে। তো এই প্রবলেমটা কিন্তু আসছে প্রজেক্ট করতে গিয়ে, কারণ সবাই তো আর এরকম করে না যে ডাটা ক্লোজ করা ছিল, সবকিছু ক্লোজ করা ছিল, জাস্ট ওপেন করছো। তো যখন এই জিনিসগুলো বারবার ইউজ হয়, তখন হচ্ছে প্রবলেমগুলো একটার পর একটা আসতে থাকে। সো যিনি হচ্ছে এই প্রবলেমটা ফেস করছিলেন, তিনি প্রবলেমটা ফেস করছেন দেখেই কিন্তু আমরা এটা সম্পর্কে জানতে পারতেছি। সো প্রজেক্টগুলো একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে করেন। আমি এগুলো এখন ক্লোজ করে দিচ্ছি। আর আমি একজনকে বলছিলাম আজকের ক্লাসের নিতে, রেকর্ড স্ক্রিনশট নিতে। সে কি স্ক্রিনশট নিছো? জি ভাই নিছি। ঠিক আছে, আমাকে ইনবক্সে দিয়ে দিও। তো আজকে ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাই।